আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা পৌঁছে গেছি পিরামিডের গুপ্তধনের শেষ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় খণ্ডের তৃতীয় ও চূড়ান্ত পর্বে। আগের পর্বগুলোতে শুনেছেন কত ঝুঁকি, সংকেত আর ধাঁধা পেরিয়ে পৌঁছে গেছেন গুপ্তধনের একেবারে সন্নিকটে। কিন্তু সত্যিই কি তারা সেই গুপ্তধনের নাগাল পাবে, নাকি অপেক্ষা করছে আরও বড় কোনো রহস্য? চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের সবচেয়ে রোমাঞ্চকর এপিসোড। তখন অনেক রাত। দেয়ালে হেলান দিয়ে মিস্টার সিম্পসন কখন যেন ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ একটা কোমল স্পর্শে তিনি জেগে উঠলেন। তার বিস্ময়ের অন্ত রইল না। দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে নেসার আহমেদের বিলাস সঙ্গিনী চম্পা। মিস্টার সিম্পসন চোখ খুলতেই সে ঠোঁটের উপর তর্জনী রেখে কথা বলতে নিষেধ করল। সতর্ক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে সে মিস্টার সিম্পসনের হাত পায়ের বাঁধন খুলে দিল। এক খণ্ড কাগজ তার চোখের সামনে তুলে ধরল। সবিস্ময়ে দেখলেন কাগজটি মিশর সরকারের রাজকীয় গোয়েন্দা বিভাগের পরিচয়পত্র। লেখা আছে মিস নাফিসা আইভরি, গামাল হোসেনের ত্রয়োদশ সহকারী। মিস্টার সিম্পসন সম্মানসূচক মাথা নোয়ালেন। নাফিসা আইভরি চাপা গলায় পরিষ্কার ইংরেজিতে বলল, এই চোরা কুঠুরির একটি মাত্র লোক বাদে সবাই মাতাল হয়ে আছে। আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি, আপনি পালান। মিস্টার সিম্পসন বললেন, লোকটি কে? কোরবান আলী? না। নাফিসা আইভরি কানের কাছে মুখ আনল, বলল, আপনার ঘরের দরজায় যাকে রাখা হয়েছে সেই প্রহরী। আমি চোরাপথে লুকিয়ে এখানে এসেছি, কিন্তু এই গুহা থেকে বেরোতে হলে সুমুখের পথ দিয়ে যেতে হবে, আর ওই পথের দরজায় দাঁড়িয়ে আছে আপনার প্রহরী। নাফিসা আইভরি একটা ছোট্ট অ্যাস্ট্রা .25 পিস্তল গুজে দিল মিস্টার সিম্পসনের হাতে। বলল, পুরো 6টা বুলেট ভরে রেখেছি, আর দেরি করবেন না, পালান। তুমি? আমি? নাফিসা আইভরি একটু হাসল। নেসার আহমেদের কাজ শেষ হয়নি, আমার কর্তব্য বাকি আছে। যদি বেঁচে থাকি যথাসময়ে আমাদের দেখা হবে। মিস্টার সিম্পসন কৃতজ্ঞতা ভরা চোখে তাকান আইভরির দিকে। আইভরি তার হাত বাড়িয়ে দিল। মিস্টার সিম্পসন করমর্দন করলেন। চাপা গলায় আইভরি বলল, আমাকে অনুসরণ করুন। মিস্টার সিম্পসন অন্ধকার ঘর থেকে আইভরির পিছু পিছু বাইরে এলেন। দেখলেন বারান্দায় টহল দিয়ে বেড়াচ্ছে প্রহরী আদিল শেখ। মোড় ফেরার উপক্রম করতেই আইভরির ইঙ্গিতে মিস্টার সিম্পসন দেয়ালের পাশে আত্মগোপন করলেন। কিন্তু ততক্ষণে প্রহরী আদিল শেখ আইভরিকে দেখতে পেয়েছে। আদিল শেখ রাইফেল উঁচিয়ে এগিয়ে এলো, কাছে এসে মুখোমুখি দাঁড়ালো। অবাক হয়ে বলল, তুমি এখানে কেন? নাফিসা বলল, মাঝরাতে সবাই মাতাল, তাই আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এসেছো কেন? তোমার কাছে। আমি জানি মদ তোমাকে মাতাল করতে পারে না। আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে আমি ধরা দেবার জন্য এসেছি আদিল শেখ। আদিল সন্দেহপূর্ণ চোখে তাকিয়ে রইল। বলল, তোমাকে আমি এই মুহূর্তে হত্যা করতে পারি নাফিসা। তোমার আসল মতলব কি খুলে বলো। তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে এসেছি, কাতর গলায় নাফিসা বলে। হেসে ওঠে আদিল, বলে, কিন্তু তুমি যাই বলো তোমাকে আমি এতটুকু বিশ্বাস করি না। আমার প্রভু নেসার আহমেদ যখন উপভোগের জন্য তোমাকে কায়রোর হোটেল থেকে সংগ্রহ করেন, তখনই আমার মন বলেছিল প্রভু একটা ভুল করছেন। আমার সন্দেহ যে সত্যি তাতে আর ভুল নেই। নড়াচড়া করবার চেষ্টা করো না নাফিসা, আমি তোমাকে বন্দি করলাম। আদিল এগিয়ে গেল নাফিসার দিকে। হঠাৎ বিদ্যুৎ বেগে বেরিয়ে এসে আদিলের উপর ঝাঁপিয়ে পড়লেন সিম্পসন। আদিলের কণ্ঠনালী সজোরে চেপে ধরলেন। দারুণ বিস্ময়ের ঝোঁক কাটাবার আগেই অন্ধকার হয়ে এলো আদিলের পৃথিবী। তার প্রাণহীন দেহ মেঝেয় পড়ে গেল। মিস্টার সিম্পসন শুধু এক মুহূর্ত নেসার আহমেদের বিশ্বাসী ভৃত্য হতভাগ্য আদিলের দিকে ফিরে তাকালেন। তার দুঃখ লাগছিল, কিন্তু ভাবালুতায় সময় নষ্ট করবার বিপদ তিনি জানেন। আর দেরি না করে তিনি এগিয়ে যান। নাফিসাকে অনুসরণ করে তিনি গুহা মুখে এলেন।
নাফিসা বলল, তাহলে বিদায় সিম্পসন। গুড বাই, কাইন্ড লেডি। মিস্টার সিম্পসন মাথা নোয়ালেন। অতকীর্তে একটি অট্টহাসি ছড়িয়ে পড়ল। কোরবান আলীর নিষ্ঠুর মূর্তি দেখা গেল দ্বার প্রান্তে। চকিতে একটা তীক্ষ্ণ একফোলা ছুরি গিয়ে বিঁধল নাফিসার বুকে। তীব্র চিৎকারে লুটিয়ে পড়ল নাফিসা। মিস্টার সিম্পসন ঝট করে একপাশে সরে গিয়ে কোরবান আলীকে লক্ষ্য করে গুলি ছুড়লেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। ভয়ঙ্কর অট্টহাসি শোনা গেল কোরবান আলীর। ইতর টিকটিকি, আমার হাতে আজ তোর রক্ষা নেই। নাফিসা কাতর কণ্ঠে বলল, মিস্টার সিম্পসন, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান। এখনো সময় আছে মিস্টার সিম্পসন, প্লিজ, প্লিজ। কিন্তু মিস্টার সিম্পসন নাফিসার মৃতদেহ পেছনে রেখে কিছুতেই যাবেন না। তার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। দেয়ালের এপাশে সরে এসে তিনি পরপর দুটো গুলি ছুড়লেন। ভেতর থেকে কাতর কণ্ঠ শোনা গেল, কেউ আহত হয়েছে। শোরগোল পড়ে গেছে গুহায়। বিপদ সংকেত বেজে উঠল। আর দেরি করলেন না মিস্টার সিম্পসন। নাফিসার দেহ কাঁধে তুলে অন্ধ বেগে ছুটে গেলেন গুহামুখে। গুহামুখ বন্ধ। দুজন প্রহরী ছুটে আসছে। মিস্টার সিম্পসন আবার গুলি ছুড়লেন। গুলি খেয়ে একজন প্রহরী মেঝেয় লুটিয়ে পড়ল, আর একজন দেয়ালের খাঁজে আত্মগোপন করল। প্রচণ্ড বেগে ছুটে আসছে আরো কয়েকজন লোক। মিস্টার সিম্পসন বুঝলেন আর যুদ্ধ করে ফল নেই। মৃত্যু এবারে অবধারিত। তার হাতের পিস্তলে আর মাত্র একটি গুলি আছে। রুদ্ধ গুহামুখে এক মুহূর্তের জন্য তিনি দাঁড়ালেন। তার কাঁধের উপর ছুরিকাবিদ্ধ মুমূর্ষু নাফিসা। রক্তে মিস্টার সিম্পসনের জামা কাপড় রঞ্জিত। শেষ চেষ্টায় তিনি গুহামুখের বিশালকায় পাথরে সর্বশক্তিতে ঠেলা দেন। গুহামুখ তেমনি অচল অনড় হয়ে রইল। অস্পষ্ট জড়ানো গলায় নাফিসা বলল, দেয়ালের ওই বোতামে টিপ দিন মিস্টার সিম্পসন, প্লিজ, দেরি করবেন না। মিস্টার সিম্পসন তাই করলেন। অবশেষে মুক্তির পথ উন্মুক্ত হলো সামনে। পেছনে ছুটে আসছে নিষ্ঠুর আতিথেয়রা। মিস্টার সিম্পসন গুহামুখ থেকে বেরিয়ে মরুভূমির ভেতর ছুটতে লাগলেন। অন্ধকার থেকে তিনি বেরিয়ে এসেছেন আলোর পৃথিবীতে। মৃত্যু পার হয়ে এসেছেন জীবনে। আর ভয় নেই। তিনি ছুটতে লাগলেন। আবছা অন্ধকার রাত্রিতে তিনি হারিয়ে গেলেন রহস্যময় মরুভূমির বুকে। দিবা দাঁড়িয়েছিল কেবিনের বারান্দায়। নীল নদে ভাসমান লঞ্চটি সন্ধ্যার বাতাসে একটু একটু দুলছে। বহুদূর দেখা যায় বালিয়াড়ির দিগন্ত। আকাশের দিকে তাকায় দিবা। আকাশটা যেন কোনো খেয়ালি শিল্পীর ক্যানভাস, নানা রঙে রঞ্জিত। দিবার মন চিন্তাকীর্ণ। সারাদিন সে শুয়ে শুয়ে কাটিয়েছে। তার শরীর দুর্বল, অবসন্ন। কুয়াশা সেই যে ভোরবেলা বেরিয়েছে এখনো ফেরেনি। গগিকেও নিয়ে যায়নি। শুধু তাড়াহুড়ো করে কয়েকটা কাগজে গোটা কতক সই করিয়ে নিয়ে গেছে দিবাকে দিয়ে। পিরামিডের গোলকধাঁধা থেকে মুক্তি পাবার পর কুয়াশা কিছুতেই আগের মতো সহজ স্বাভাবিক হয়নি। সর্বদাই তার চোখ দুটি জ্বলন্ত, মুখে উত্তেজনার রক্তিম রং। ভোর সকালে বেরোবার সময় দিবা দাঁড়িয়েছিল খোলা ডেকে। সে জিজ্ঞেস করছিল, কোথায় যাচ্ছ? কুয়াশার চোখ দুটি কৌতুকে ভরে উঠেছিল। বলেছিল, বর খুঁজতে। কার জন্যে? কুয়াশা এই প্রশ্নের উত্তর দেয়নি। একটু হেসে বলেছিল, যা তা বর নয় দিবা, দামি বর। নাম শুনবে, মোজাদ্দিদ করিম। দিবা কি একটা বলতে চেয়েছিল, বলতে পারেনি। কুয়াশা একটা দামি সিগারেট ধরিয়ে চুপচাপ টানছিল। আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। কুয়াশার এই রূপটি ভারী সুন্দর। দিবা দেখেছে শরৎ বাজাবার সময় কুয়াশার চোখে মুখে ফুটে ওঠে শিল্পীর গভীর তন্ময়তা। একটা আলোময় দ্যুতি খেলা করে মুখমণ্ডলে। অথচ ভাবতে অবাক লাগে এই লোকটাই হিংস্র ডাকাত, ভয়ঙ্কর নরহত্যাকারী। জেবাফারা সুদূর মিশরে বসেই বাংলাদেশের এই লোকটিকে এক নম্বরের শত্রু জ্ঞান করত। খুনে ডাকাত নেসার আহমেদ এরই ভয়ে কম্পিত। একই মানুষের দুটো চেহারা ভাবতে অবাক লাগে।
চুপচাপ সিগারেট টানছিল কুয়াশা, আর আকাশের দিকে তাকিয়ে তন্ময় হয়ে গিয়েছিল। দিবা আস্তে আস্তে বলছিল, মুজাদ্দিদ করিমের সঙ্গে তোমার আলাপ হয়েছে? হয়েছে। লোকটা অদ্ভুত সুন্দর। আমার লোভ হয় আমি যদি অমনি সুন্দর হতে পারতাম। কুয়াশা আর কিছু বলেনি, একবার তাকিয়েছিল দিবার দিকে। তখন আফ্রিকার ভয়ঙ্কর সুন্দর সূর্য পূর্ব আকাশে রক্তিম হয়ে উঠেছে। বুনো পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে পাহাড়ের দিকে। ডোঙ্গার মাঝি নীল নদে নৌকা ভাসিয়ে দিন আরম্ভ করেছে। দিবার চোখের সামনে কুয়াশার দীর্ঘ বলিষ্ঠ মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল। অনেকক্ষণ খোলা ডেকে বসে দিবা ফিরে গিয়েছিল নিজের কেবিনে। তার শরীর দুর্বল, মন অবসন্ন। পিরামিডের রহস্যময় গোলক ধাঁধায় সে মৃত্যুর চেহারা স্পষ্ট দেখে এসেছে। উপলব্ধি করেছে সে যেন পূর্ণ জীবন নিয়ে ফিরে এলো। কিন্তু এই জীবন আবার কোন পথে মোড় নিতে যাচ্ছে? দিবা সারাদিন কেবিনে শুয়ে বসে কাটিয়েছে। একবার শুধু গগিকে দেখতে গিয়েছিল। গগি ডেকের নিচে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ছিল। গগিকে দেখে মনে হচ্ছিল শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্যে সে খুব অপমানিত বোধ করছে। দিবাকে দেখে তার চোখ মুখ অভিমানে রীতিমতো ভারী হয়ে উঠল। সে একবার মাত্র দিবার দিকে চোখ তুলে তাকালো। ভাবখানা দেখলে মেম সাহেব, আমাদের সাহেবের কাণ্ডটা! লোহার শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছেন, যেন আমি ছাড়া থাকলে পালিয়ে যেতাম। আরে পালিয়ে যাবার ইচ্ছা থাকলে এই গগিকে কেউ ফেরাতে পারতো? তেমন শক্তি কারো আছে? দিবা গগিকে দেখল, ভয়ঙ্কর দর্শন, গরিলা। কিন্তু কুয়াশার সম্মোহনে তার বিপুল পরিবর্তন হয়েছে। গগীর ঝোলানো ঠোঁটে আর ঝিমানো চোখে অভিমানের ছায়া দেখে দিবা একটু না হেসে পারল না। গগী অমনি সচকিত হয়ে তাকালো। দিবার মনে হলো গগী যেন বলতে চায়, দোহাই মেমসাব, সাহেবকে যেন সব কথা বলো না, আমার কথা ছেড়ে দাও। মুখ্যু সূক্ষ্ম জীব, কি না কি বলছি, ঠিক আছে? তাহলে মেমসাব বলো না কিন্তু, হ্যাঁ? সাহেব রেগে গেলে আমার সঙ্গে যা মেজাজ দেখান, ভয়ে আমি বাঁচি না। না বাপু, আমি বরং এইরকম আর করব না। গগীকে আদর জানিয়ে দিবা আবার কেবিনে ফিরে এসেছে। বলতে গেলে সারাদিন সে কিছু করেনি। অবচেতন মনে কুয়াশার জন্যে অপেক্ষা করছে। দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যাও যায় যায়। কোথায় কুয়াশা? কুয়াশা ফিরল গভীর রাতে। ক্লান্ত দিবা তখন জানালার পাশে বসে নির্জন রাত দেখছে। নীল নদের হাওয়ার শব্দ শুনছে। কুয়াশা হাসি মুখে সামনে এসে দাঁড়ালো। এ সেই কুয়াশা যে শারদ বাজায়, যে ভোর সকালের উদ্ভাস দেখে তন্ময় হয়ে যায়। দিবা বলল, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো বুঝি? বলেই বুঝলো কথাটা বেমানান হয়েছে। কুয়াশা প্রথমটায় বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। সম্প্রতিভ হলো পর মুহূর্তে। বলল, আমি জানতাম না তুমি রাত জেগে আমার জন্য অপেক্ষা করবে। নিশ্চয়ই কষ্ট দিয়েছি খুব। দিবা কথা বলল না, কিন্তু মুজাদ্দিদ করিমের সংবাদ জানার জন্যে ভেতরে ভেতরে উদগ্রীব হয়ে উঠল। কুয়াশা বলল, আজ আমার আনন্দের দিন দিবা। আমি কথা দিয়েছিলাম তোমাকে সাহায্য করব। আমার চেষ্টা সফল হয়েছে। মুজাদ্দিদ করিম কোটিপতি ধনী আল গাফরানের কন্যা নাইমার বাগদত্ত ছিলেন। সব কথা বুঝিয়ে বলার পর তিনি আবার তোমাকে গ্রহণ করতে রাজি হয়েছেন। মুজাদ্দিদ করিম এখন জানেন তুমি আর নিঃস্ব দিবাফারা নও। এখন তোমার অনেক অর্থ, অনেক সম্মান ও প্রতিপত্তি। তিনি আনন্দের সঙ্গেই তোমাকে গ্রহণ করতে রাজি হয়েছেন। দিবা প্রথমটায় আনন্দে উদ্বেল হয়ে উঠল, পর মুহূর্তে একটা আশঙ্কার খোঁচায় বিমূঢ় হলো। তাকিয়ে রইল কুয়াশার দিকে। বলল, কিন্তু আমার অর্থ আছে, সম্মান আর প্রতিপত্তি আছে, এসব তো মিথ্যে। তুমি মুজাদ্দিদ করিমকে যা সত্য নয় তা দিয়ে ভোলাতে গেলে কেন কুয়াশা? মিথ্যে আমি বলিনি দিবা। এই নাও ব্যাংকের চেক ও পাসবুক। তোমার নামে ব্যাংক অফ ইজিপ্টে 30 কোটি টাকা জমা হয়েছে। তুমি যাতে পিরামিডের অর্থ অপহরণের দায়ে না পড়ো
তার ব্যবস্থাও আমি করে দিয়েছি। টাকাটা আমার হয়ে তোমাকে দিয়েছেন আমার এক মিশরীয় বন্ধু, শেখ বোরহান। দিবার চোখ দুটি ছলছল করে উঠল। বুকের ভেতর উথলে উঠল নাম জানা এক আবেগ। সে বলতে চাইল, না না, এ টাকা আমি চাই না। মিথ্যে পরিচয়ে আমি সুখী হতে পারবো না। কিন্তু কিছুতেই সে কোনো কথা বলতে পারল না। অপলক নেত্রে সে তাকিয়ে রইল কুয়াশার দিকে। এত বড় দান কেন করতে গেল কুয়াশা? এতদিনে তার মনে হয় কুয়াশা নিষ্ঠুর, কুয়াশা বিপজ্জনক। কুয়াশা দিবার মনের ভাব টের পেল না। সে পকেট থেকে একটা খাম বের করলো, বলল, আমাকে তোমার পুরস্কৃত করা উচিত দিবা। আমি মুজাদ্দিদ করিমের কাছ থেকে তোমার চিঠি বয়ে নিয়ে এসেছি। এই নাও। দিবা চিঠি হাতে নিল। কুয়াশা ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, ভোর রাতে তোমার যাবার ব্যবস্থা ঠিক হয়েছে। সকাল 7টার ভেতর মুজাদ্দিদ করিম কায়রোর ইম্পেরিয়াল হোটেলে তোমার জন্য অপেক্ষা করবে। আশা করি তুমি প্রস্তুত। মাথা নাড়ল দিবা, বলল, হ্যাঁ, আমি তৈরি। কুয়াশা এরপর কোনো দিক না তাকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। খামটা নিয়ে অনেকক্ষণ দিবা স্তব্ধ হয়ে কাঁপছিল চোখে মুখে। তার মনে পড়ছিল মুজাদ্দিদ করিমের সুন্দর মুখচ্ছবি। প্রথম যৌবন থেকে এই সুন্দর মুখছবি দিবার জীবনের স্বপ্ন। জেবাফারা যদি রাজকুমারী আইদার নকশা চুরি না করত, তাহলে তার বাবা আত্মহত্যা করতেন না, তাদের জমিদারি ও প্রাসাদ বাজেয়াপ্ত হতো না। হয়তো এতদিনে মুজাদ্দিদ করিমের সঙ্গে তার সম্পর্ক মিলনের পর্যায়ে গিয়ে পৌঁছত। সেই স্বপ্ন এতকাল ছিল দুঃস্বপ্ন। এতকাল বিরহের আগুনে দিবা দগ্ধ হয়েছে। জীবনে হতাশ হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। এসবই ছিল মুজাদ্দিদ করিমের জন্য। সুন্দর স্বপ্নের মতো সেই মুজাদ্দিদ আবার ফিরে এসেছে দিবার জীবনে। দিবার চেয়ে সুখী আর ভাগ্যবতী কে আছে? দিবা খামটা খুলল। পরিচিত সুন্দর হস্তাক্ষরে মিশরীয় ভাষায় মুজাদ্দিদ করিম লিখেছে, প্রিয়তমা, নানা কারণে তোমার কাছ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম। আমাকে ভুল বোঝো না লক্ষ্মী মেয়ে। বিশ্বাস করো, তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে প্রতি মুহূর্তে বিরহের দাবানলে দগ্ধ হয়েছি। এখন আমাদের মিলনে আর কোনো বাধা নেই। আমি সাগ্রহে তোমার জন্যে অপেক্ষা করছি। তোমার অভিভাবক শ্রেণীর বাংলাদেশি ভদ্রলোকটি আগামীকাল আমাদের বিবাহ উৎসবের আয়োজন করেছেন। ইম্পেরিয়াল হোটেলে বাঙালি ভদ্রলোকটির হয়ে তোমাকে আমার কাছে সম্প্রদান করবেন কায়রোর বিখ্যাত ধনপতি শেখ বোরহান সাহেব। শেখ বোরহানের সঙ্গে এই ব্যাপারে সব কথা আলোচিত হয়েছে। আমরা দুজনেই শেষ পর্যন্ত সুখী হতে যাচ্ছি। আল্লাহর কাছে হাজার হাজার শকর। দুঃখের বিষয়, বাঙালি ভদ্রলোকটি আমাদের বিয়েতে নাকি থাকবেন না। যাই হোক, ব্যবস্থা অনুযায়ী তুমি নিশ্চয়ই আগামীকাল সকাল 7টার আগে ইম্পেরিয়াল হোটেলে এসে পৌঁছেবে। শেখ বোরহানের স্ত্রী কন্যাগণ সামাজিক উৎসবে যা যা করণীয় তা তা করার জন্যে এবং তোমাকে গ্রহণ করার জন্যে আমার সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন। আমার গভীর ভালোবাসা যেন, ইতি, তোমারই একান্তভাবে মুজাদ্দিদ করিম। দিবা কেবিনের জানালার পাশে বসে রইল। ঘটনাচক্রে সে একজন অদ্ভুত স্বভাবের লোকের সঙ্গে পরিচিত হয়েছিল। কাল থেকে সেই লোকটির সঙ্গে তার সব সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। সে ভাবল, তার কাছ থেকে মুক্তি পেয়ে কুয়াশা নিশ্চয়ই খুশি। হ্যাঁ, খুশি হবারই কথা। দিবা কুয়াশার জীবনে এসেছিল কর্তব্যের বোঝা হয়ে, ঘটনাচক্রের দায় হয়ে। কাল থেকে কুয়াশা কর্তব্য ও দায় থেকে মুক্ত। এবারে সে নিশ্চিন্তে নেমে যাবে তার কাজে। পিরামিডের অতল রহস্যের ভেতর ঝাঁপিয়ে পড়বে। কুয়াশার বুকে জ্বলবে হত্যাকারীর জিঘাংসা। হাতের মুঠোয় থাকবে নিষ্ঠুর আক্রমণ। তার দুচোখ মেলে দেখবে সে ভবিষ্যৎ বিজ্ঞান সাধনার স্বপ্ন। আশ্চর্য, দিবা ভাবল, লোকটা কি অদ্ভুত। গুপ্তধনের লোভে সুদূর বাংলাদেশ থেকে এসেছে রহস্য নগরীর কায়রোতে। কিন্তু কুয়াশার লোভ কি শুধু ধনরত্নেই?
শুধু মণিমাণিক্যকেই? একটি সুন্দরী নারীর সান্নিধ্য কি তাকে এতটুকু বিচলিত করতে পারেনি? প্রেম ভালোবাসার কণামাত্র অনুভূতি হৃদয়ে জাগিয়ে দিতে পারেনি? সম্ভবত পারেনি। দিবার চোখ ভুল করে না। কুয়াশাকে সে চিনেছে। কুয়াশা সেই প্রকৃতির মানুষ যার ভালোবাসা গভীর সমুদ্রের মতো। যখন ঘুমিয়ে থাকে তখন নির্জন শান্ত, যখন জেগে ওঠে তখন প্রলয়ের মতো ক্ষুধায় তৃষ্ণায় ভয়ঙ্কর। যুগে যুগে নারীদের কাছে এই ভালোবাসায় আকাঙ্ক্ষিত হয়ে এসেছে, কিন্তু দিবার দুর্ভাগ্য যে সে কুয়াশার সাগর মনে এতটুকু দোলা জাগাতে পারল না। টপ টপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল দিবার চোখ থেকে। দিবা সচকিত হলো, চোখ মুছে হাসল। আশ্চর্য, সে কি তবে এতদিন কুয়াশার ভালোবাসার জন্য উন্মুখ ছিল? কারো জন্যে বেদনার অনুভব, কাউকে জীবন দিয়ে সুখী করার অন্তর, সুখ ও আনন্দ বিসর্জন দিয়ে কাউকে চাওয়ার নামই কি ভালোবাসা? আশ্চর্য, দিবা ভাবল। এতদিন এই বেদনা, এই সুখ, এই মর্মমথিত দীর্ঘশ্বাস কোথায় ছিল? দিবা নিঃশব্দে বাইরে এলো। আকাশে অসংখ্য তারা, বাতাস বইছে, ঘুমন্ত পৃথিবী। হঠাৎ রাতের নির্জনতা ভরে উঠল শারদের কান্নায়। কুয়াশা শারদ বাজাচ্ছে। দিবা সঙ্গীতের ধর্ম বোঝে না, কিন্তু শারদের বাজনা শুনে তার মনে হলো যে কথা বলার উপায় নেই, যে কথা দিয়ে প্রকাশ করা যায় না, তার সঙ্গীতের ভাষা। তার ইচ্ছে করল কুয়াশার কাছে গিয়ে বসে বসে কুয়াশার তন্ময় সুন্দর চোখ দুটি দেখে, কিন্তু ইচ্ছে সে দমন করল। সম্পর্কের সূত্র বাড়িয়ে লাভ নেই। রাত পোহালেই দিবা চলে যাবে বহু দূরে। সেখানে তার জন্য অপেক্ষা করছে একটি নতুন জীবন। সে ভাবল কিছুক্ষণ ঘুমিয়ে নেবে। ঘুমোবার জন্য সে ঘরে গেল। বিছানায় শুয়ে চোখ বুজে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম এলো না। রাত ভরে গেছে শরতের কান্নায়। সময় এগিয়ে আসছে বিদায় নেবার। সে আবার বাইরে এলো, দাঁড়িয়ে রইল কেবিনের রেলিং ধরে। একটা একটা করে আকাশের তারাগুলো নিভে আসছে। একটু একটু করে হাওয়ার বেগ বাড়ছে। দূরের মরুভূমি, পাহাড় আর কায়রো নগরীর আলোকোজ্জ্বল দিগন্ত হারিয়ে যাওয়া কোনো অতীতের মতো লাগছে। দিবা রেলিং ধরে দাঁড়িয়ে রইল। মানুষের মন কি নির্দয় প্রতারক? এতকাল যার জন্য দিবা স্বপ্ন দেখল, কতক্ষণ আগেও কি দিবা জানতো সে একটা অর্থলোভী, সুযোগ সন্ধানী বই কিছু না? অর্থের লিপ্সায় দিবার সঙ্গে সে বাগদত্ত হয়েছিল, অর্থই তাকে আবার তার কাছে ফিরিয়ে এনেছে। না, দিবা নিজের প্রায়শ্চিত নিজে করতে ভীত নয়। সে মুজাদ্দিদ করিমের কাছেই ফিরে যাবে। ফুলের প্রায়শ্চিত্ত করবে সারা জীবন দিয়ে। এছাড়া করার তার আর কি রইল? ধীরে ধীরে রাত্রি প্রভাত হলো। কখন যেন কুয়াশার শারদ থেমে গেছে। দিবা কেবিনে গিয়ে প্রস্তুত হয়ে ফিরে এলো। চারিদিকে আবছা কোমল আলো, ঝিরঝির ঠান্ডা বাতাস। নদীর বুকে ঢেউ উঠছে, ঢেউয়ের মাথায় চকিত শুভ্রতা। দিবা আকাশের দিকে তাকালো। একটিমাত্র তারা এখন আকাশে জ্বলছে, শুকতারা। কিছুক্ষণ বাদে এই তারাটিও দিনের প্রথম তাপে নিভে যাবে। হাত ঘড়ি দেখল সে, 7টার। দেরি কত? কুয়াশা বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। ছোট একটা হ্যান্ডব্যাগ সে তুলে দিল দিবার হাতে। বলল, এতে প্রয়োজনীয় সবকিছু ভরে দিলাম। দিবা বলল, যাই এখন। কুয়াশা বলল, ওই বাঘটা ঘুরেই দেখবে তোমার জন্য আমার গাড়ি অপেক্ষা করছে। তোমাকে কিছু করতে হবে না। ড্রাইভারকে সব নির্দেশ দেয়া আছে, সে তোমাকে সোজা ইম্পেরিয়াল হোটেলে নিয়ে যাবে। দিবা বলল, চলি। কুয়াশা বলল, এসো। দিবার হাতে হ্যান্ডব্যাগ, পরনে কুয়াশার উপহার দেয়া অত্যন্ত মূল্যবান পরিচ্ছদ। অল্প ঘোমটা উঠেছে মাথার ওড়নার। ফর্সা মুখে একটা ক্লান্ত অরুণাভা ফুটেছে।
দিবাকে বিষণ্ণ অথচ সুন্দর দেখাচ্ছে। দিবা আস্তে আস্তে চলে গেল। পেছনে দাঁড়িয়ে রইল কুয়াশা। যতক্ষণ দিবাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইল। আশ্চর্য, দিবা একবারও পেছন ফিরল না। নদীর তীর ধরে নত মুখে হেঁটে চলেছে। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে গেল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস চেপে কুয়াশা আবার নিজের কেবিনে এলো। গতকাল থেকে কেন যেন একটা শূন্যতা অনুভব করছিল সে। মহুয়ার কাছ থেকে বিদায় নেবার সময় যেমন লেগেছিল তেমনি। যাক, তাহলে দিবাও গেল। কুয়াশা এখন মুক্ত, কর্তব্য থেকে মুক্ত, দায় থেকে মুক্ত। কুয়াশা সিগারেট ধরালো। অনেকক্ষণ অনেকক্ষণ চুপচাপ বসে রইল। সত্যি কি মুক্ত? বুকের ভেতর ফাঁকা শূন্যতাটুকু তবে কি? এই প্রশ্নের উত্তর কুয়াশা জানে না, জানার চেষ্টাও সে করল না। কিন্তু কেন জানি নিজের অজান্তেই দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। অনেকক্ষণ পর হঠাৎ একসময় চোখ তুলে তাকিয়ে সে দারুণ অবাক হয়ে গেল। বলল, তুমি? হ্যান্ডব্যাগটা ছুঁড়ে ফেলে দিবা কান্নায় দুই হাতে মুখ ঢাকল। বলল, আমি তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই যাব না। আমি ফিরে এসেছি। কুয়াশার চোখ দুটি সুন্দর এক নতুন পৃথিবী দেখল। তখন রাত 10টা। কায়রোর একটা নিষিদ্ধ অঞ্চলে লোক চলাচল শুরু হয়েছে। একজন দীর্ঘকায় মিশরী এদিক ওদিক তাকাতে তাকাতে জনৈকা রূপজীবিনীর দরজায় করাঘাত করল। অনেকক্ষণ পর বিরক্ত হয়ে দরজা খুলে দিল এক বিগত যৌবনা রমণী। কর্কশ কণ্ঠে বলল, কি চাই? লোকটি হো হো করে হাসল। বলল, যা সবাই চায়, তোমার ঘরে আসতে চাই। এখন হবে না, ঘরে লোক আছে। বলে রমণী লোকটির মুখের ওপর দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে সে অনেকক্ষণ একঠায় দাঁড়িয়ে রইল। লোকটা কেমন যেন চেনা চেনা লাগছে না। ভয়ে তার বুক কেঁপে উঠল। সে তার সহচরীকে ডেকে কানে কানে কি বলল। সহচরী মাথা নেড়ে বলল, আমি পারবো না বাপু। পারো তো তুমি গিয়ে বলো। আহা, না পারলে চলবে কেন? যদি তোর মানুষের বিপদ হয় তখন? সহচরী কতক্ষণ কি ভাবল। আস্তে আস্তে সে পা বাড়ালো ভেতরের দিকে। ভেতরের একট ঘরে শুয়ে আছে আব্দুল্লাহ হারুন, তার প্রেমিক। আব্দুল্লাহ হারুন ভয়ানক মেজাজি মানুষ। মিশর সরকারের অধীনে সে কি একটা গুরুত্বপূর্ণ কাজ করে। কাজের সূত্রেই আব্দুল্লাহর সঙ্গে তার পরিচয়। সেই পরিচয় প্রেমে পৌঁছেছে। কিন্তু পরিচয় যত গভীরই হোক, আব্দুল্লাহ হারুন তার কাছে প্রথম পরিচয়ের মতোই রহস্যময় থেকে গেছে। নিজের সত্যিকার পরিচয় সে কিছুতেই খুলে বলে না। প্রায় সে বলে তার পিছনে আততায়ী ঘুরছে। সাধারণত এই রকম দুঃসময়ে নিশ্চিন্তে বিশ্রাম নেবার জন্য তার ঘরে সে আশ্রয় নেয়। আজও হয়তো বাইরের বিপদ থেকে গা বাঁচাবার জন্যই এখানে এসেছে। সহচরী নাম কুলসুম। আব্দুল্লাহ হারুনের ঘরে ঢুকলো। তাকে সাবধান করে দেয়া দরকার, কিন্তু ঘরে ঢুকেই সে বিস্ময়ে থ হয়ে গেল। কোথায় আব্দুল্লাহ হারুন? পেছনের জানালা ভাঙ্গা, বিছানা তছনছ। কুলসুম ভয়ে চিৎকার করে উঠল। আব্দুল্লাহ হারুনও তখন চিৎকার করছিল, ভয়ে নয়, উত্তেজনায়। তার হাত পা বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে নেসার আহমেদ ও কোরবান আলী। কোরবান আলীর হাতে একটা চাবুক। আব্দুল্লাহ হারুন বলছিল, তোমরা যাই করো শয়তান, ভেবো না আমাদের হাত থেকে তোমাদের নিস্তার আছে। কোরবান আলী চাবুকটা বাগিয়ে ধরে সক্রোধে বলল, চুপ বেত্তমিজ। শান্ত গলায় নেসার আহমেদ বলল, ওকে বলতে দাও কোরবান। ও হলো বেশ্যার দালাল, আর সেই সঙ্গে মিশর সরকারের টিকটিকি। ও যা বলতে চায় বলতে দাও। আব্দুল্লাহ হারুন বলল, তোমাদের সব আড্ডার হদিস আমরা জেনেছি নেসার। আমাকে বন্দি করেছ, কিন্তু জেনে রেখো তোমাদের দিনও ফুরিয়েছে। নেসার আহমেদ কোরবানের দিকে তাকিয়ে বলল,
আমি যা যা বলেছিলাম সব তৈরি আছে কোরবান? কজন লোক সাথে নিচ্ছ? 10 জন। অস্ত্রশস্ত্র? সব ঠিক আছে হুজুর। প্লেন? তাও তৈরি। অলরাইট। নেসার খুশি হয়ে কোরবানের পিঠে চাপড়ে দিল। বলল, আমরা আব্দুল্লাহ হারুনের বিচারটা শেষ করেই গুহায় নেমে যাব। সব কাজ আজ রাতের ভেতরে সেরে পরশুর মধ্যেই দেশে ফিরে যাব। আব্দুল্লাহ হারুন উর্দু কথা বুঝছিল না। সে ফ্যাল করে তাকিয়ে রইল। এবারে তার দিকে মনোযোগ দিল নেসার। শান্ত গলায় ইংরেজিতে বলল, আব্দুল্লাহ হারুন, তুমি আমার দারুণ ক্ষতি করেছ। তুমি আমার হাতে নাফিসা আইভরি ওরফে চম্পাকে বিক্রয় করেছিলে পিসার জন্য। আমি জানতাম না তোমরা দুজনেই ঘৃণ্য কুকুরের দলের। নাফিসা আইভরির রূপ যৌবন দেখে আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম। তার মাসুল আমাকে শোধ করতে হয়েছে অনেক মূল্য দিয়ে। প্রথমত, আমার অতি বিশ্বস্ত প্রহরী আদিল শেখকে হারিয়েছি। দ্বিতীয়ত, সেই শয়তান টিকটিকি সিমসনকে মৃত্যুদণ্ড দিতে পারলাম না। আব্দুল্লাহ, স্বীকার করি তুমি বুদ্ধিমান। আমার দুর্বলতার সুযোগ তুমি ঠিক মতোই নিয়েছিলে। আব্দুল্লাহ হারুন বলল, আরো কিছু মূল্য তোমাকে দিতে হবে না স্যার। ঠিক যেন তোমাকে এবং তোমার দলবলকে আমাদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। নেসার আহমেদ হাসল। কোমরের খাপ থেকে তীক্ষ্ণ একফলা একটা ছোরা বের করে আব্দুল্লাহ হারুনের মুখোমুখি হলো। প্রথমে ছোরার খোঁচায় আব্দুল্লাহর ডান চোখটা উপড়ে ফেলল নেসার। তীব্র গগনভেদী আর্তনাদে ঘরটা ভরে উঠল। নেসার হাসল শুধু। কাছে গিয়ে বাম হাতটা কেটে নামিয়ে দিল। ছুরির রক্তটুকু আব্দুল্লাহর পরনের জামায় মুছতে মুছতে নেসার বলল, আশা করি এতে তোমার রাগ কিছু কমবে। চিন্তা করো না, তোমাকে অত সহজে মারব না কোরবান। জি। ওর কাটা চোখ আর হাতে লবণ মাখিয়ে দিতে বলো। রাত্রিবেলা এসে অন্য ব্যবস্থা করব। আব্দুল্লাহ হারুন তীব্র ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। নেসার শুধু হাসলো। কিছুক্ষণের মধ্যেই সে দলবল নিয়ে বেরিয়ে পড়ল পিরামিডের দিকে। রাত নিঝুম হয়ে এসেছে। কয়েকজন নিশাচর নিঃশব্দে পিরামিডের গুপ্ত গুহার পথ ধরে এগিয়ে চলেছে। দলের সম্মুখ ভাগে আছে নেসার আহমেদ ও কোরবান আলী। নেসার আহমেদ স্থির ও গম্ভীর। কোরবান আলীর একটা মাত্র চোখ হিংস্র নেকড়ের মতো চলছে। দলের সম্মুখ ভাগে দুজন মশালধারী প্রহরী পথ দেখিয়ে চলেছে। চারদিকে থমথম করছে ভৌতিক নির্জনতা। বহুদূর এসে একটা প্রাচীরের সামনে নেসার আহমেদ হঠাৎ দাঁড়ালো। কোরবান আলীর ইঙ্গিতে অন্যরাও দাঁড়িয়ে পড়ল। তোমাদের কাছে এই পথ অচেনা নয়, নেসার আহমেদ গম্ভীর গলায় বলতে লাগলো। বহুবার তোমরা আমার সঙ্গে এই পথে আসা যাওয়া করেছ, কিন্তু সবচেয়ে দুর্গম যে পথটি আছে সে পথে তোমরা কেউ কখনো যাওনি। সে পথে কিভাবে যেতে হবে তার সব নির্দেশ কোরবান আলীর কাছ থেকে তোমরা পাবে। আমি এখানে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি সর্বদাই ছায়ার মতো তোমাদের সঙ্গে সঙ্গে থাকব। নেসার আহমেদ হেসে উঠল। সাবধান, কেউ আমাকে ফাঁকি দেবার চেষ্টা করো না। ঈমান নিয়ে কাজ করো। কাজ শেষ হলে তোমাদের সকলকে বহুত ইনাম দেয়া হবে। দলের লোকজন সসভ্রমে সর্দারের সম্মুখে মাথা নোয়ালো। নেসার আহমেদ ইঙ্গিতে কোরবান আলীকে কাছে আসতে বলল। কোরবান আলী কাছে এলে চাপা গলায় বলল, আমি যা যা বলেছি সব মনে আছে তো? আছে হুজুর। শোনো, আর একবার কথাগুলো বলছি। পিরামিড থেকে মাল বোঝাই গাড়িগুলো সোজা পাঠিয়ে দেবে 5 নম্বর আড্ডায়। মাল পাঠাতে যতক্ষণ লাগে ততক্ষণ তোমার কাজ হবে গর্দভগুলোর সাথে মোটামুটি তাল মিলিয়ে চলা। কাজ হয়ে গেলে, বুঝেছ? বেশক। কোরবান আলী হাসল। কাজ হয়ে গেলেই সব শেষ করে দেব। হ্যাঁ, মনে রেখো, মণিমাণিকের লোভ প্রচণ্ড লোভ। বুদ্ধিমান কখনো পেছনে শত্রু রেখে যায় না। বুঝেছি হুজুর।
নেসার আহমেদ বলল, তুমি গুহা মুখের কাছে থাকবে, আমি ভেতরে ঢুকব। আমি নিজের হাতে মাল খালাস করতে চাই। অলরাইট? জি হুজুর। কোরবান আলী মাথা নোয়ালো। নেসার আহমেদ এক মুহূর্ত স্থির তীক্ষ্ণ চোখে 10 জন লোকের দলটাকে পরখ করল। তার চোখে মুখে ফুটে উঠল ভয়ানক এক ধূর্ত হাসি। কোরবান আলীর দিকে এবারে ফিরে তাকিয়ে বলল, আমি চললাম কোরবান, সংকেত মতো কাজ করো। মশালের রক্তিম আলোয় গুহার ভেতরটা লাল লাল ছায়ায় ভরে উঠেছে। নেসার আহমেদ সেই ছায়া পার হয়ে অন্ধকারে ডুব দিল। তার পদধ্বনি মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। জানো, আমার হাসি পাচ্ছে, দিবা বলছিল। কুয়াশাও হাসল, বলল, অভিনয় অভিনয়, এতে হাসির কিছু নেই দিবা। দিবা বলল, হাসি পাচ্ছে অন্য কারণে। আজ আমার বাসর রাত ছিল। কুয়াশা বলল, বাসর ঘর তো সঙ্গেই আছে। বলো তো, শ্রীমান গগীকে নৃত্য করতে আদেশ দেই, বাসর শয্যার আগে একটু আমোদ উৎসব হোক। সপ্তাহতেই তোমার ঠাট্টা। দিবাও হাসল, বলল, গগীকে বললে মন্দ হয় না, কাপড় চোপড় পরাই আছে, এখন শুধু আদেশের অপেক্ষা। গগী কিভাবে যেন টের পেয়েছে তার সম্পর্কে কথাবার্তা হচ্ছে। সে খুব গম্ভীর চালে সামনে এসে দাঁড়ালো, চোখ জোড়া পিট পিট করতে লাগলো। কুয়াশা সেদিকে তাকিয়ে একটু হাসলো। আলোচনার প্রসঙ্গে তার মনোপুত হচ্ছিল না। সে নিঃশব্দে অন্ধকার গুহা ছেড়ে দেয়ালের সন্নিকটে এসে দাঁড়ালো। চারদিকে পিরামিডের সঞ্চিত হাজার হাজার বছরের নির্জন নিস্তব্ধতা। এই অন্ধকার গুহায় আজ সংঘটিত হতে যাচ্ছে তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর নাটক। সে ভাবল, যদি হেরে যায়। তার চোখ মুখ উত্তেজনায় রক্তিম হয়ে উঠল, হাতের মুঠো শক্ত হয়ে উঠল। নির্বিশেষ চোখে অন্ধকারের দিকে তাকিয়ে কুয়াশা অপেক্ষা করতে লাগলো। কুয়াশা ঠিকই বলেছিল, পিরামিডের নিচে আজ যেন ভয়ঙ্কর এক নাটক অভিনীত হতে চলেছে। স্বয়ং মন্দিরের মমিগুলো যখন নিশ্চল প্রতীক্ষায় অপেক্ষা করেছে অন্ধকারচারী প্রেতাত্মাদের জন্য, তখন পিরামিডের তৃতীয় গুহাপথে ঢুকল নতুন আরেক দল নিশাচর। তারা সকলেই সশস্ত্র। দলের নেতা সহকারীকে বলল, ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ব্যবস্থা ঠিক মতোই আছে তো মিস্টার শরীফ? আছে। আপনি আদেশ দেয়া মাত্র পিরামিডের অন্ধকার গুহা আলোময় হয়ে উঠবে। দলের নেতা হাসল, বলল, আজ আমার হাতে কারো নিস্তার নেই। আজ আমি পরাজয় আর অপমানের প্রতিশোধ নেবই। মিস্টার শরীফ বলল, আপনি, স্যার, কোনো চিন্তা করবেন না। আমরা সকলেই যে কোনো এনকাউন্টারের জন্য প্রস্তুত। বাইরে আমাদের জন্য একটা পুরো ব্যাটালিয়ন রিজার্ভ রয়েছে। ফিসফিস করে দলের নেতা বলল, আমি সবচেয়ে কাকে ভয় করি জানেন মিস্টার শরীফ? কাকে স্যার? দলের নেতা একটু হাসল, বলল, ভয় শ্রদ্ধা দুই করি। তার নাম কুয়াশা। কুয়াশা? মিস্টার শরীফ বিস্ময়ে বিমূঢ় হলেন। আপনি, স্যার, কুখ্যাত বাঙালি দস্যু কুয়াশার কথা বলছেন? অবিকল তাই। কুয়াশা কখনো হারেনি। তার হাতে বারবার আমি পরাজিত হয়েছি, কিন্তু আজ কুয়াশা নেশার কারো নিস্তার নেই। দলের নেতা হুকুম দেয়। হঠাৎ কি একটা শব্দে সকলে চমকে ওঠে। দলের নেতা দীর্ঘকায় লোকটিও প্রথমে থমকে যায়। তার হাত চকিতে গিয়ে স্থির হয় কোমরের রিভলভারের বাটে। কিন্তু ব্যাপারটা বুঝতে আর দেরি লাগলো না। এক একটা আকস্মিক ঘটনা মাত্র, শত্রুপক্ষের আক্রমণ নয়। আসলে পিরামিডের পুরনো দেয়ালের একটা পাথর কালের অবক্ষয় খসে পড়েছে। দলের নেতা হাসল। নেসার আহমদও হাসছিল, প্রচণ্ড অট্টহাসি। সে দাঁড়িয়েছিল আজ এমন হোটাপের মর্মর মূর্তির সামনে। রাজা এমন হোটাপ নিষ্ঠুর হাসি হাসছেন। সেই হাসিকে ব্যঙ্গ করে নেসার আহমেদ অট্টহাস্য করে উঠল, বলল, দোস্ত, আমি কিছু একটা রাজা বাচ্চা নই,
কিন্তু তোমার চেয়ে আমি অনেক শক্তিশালী। ঘন্টা 2 অপেক্ষা করো। তোমার মহামূল্যবান রাজপোশাক আর চোখের মণি জোড়া নিয়ে তোমাকে সুখী করব। হঠাৎ অলৌকিক বিস্ময়ের মতো সেই আচ্ছন্ন আলোময় স্থানে মৃদু টুংটাং ঘণ্টাধ্বনি শোনা গেল। সেই সঙ্গে হাজার হাজার মানুষের ফিসফাস কথাবার্তা ও গুঞ্জন। নেসার আহমেদ চমকে ফিরে তাকালো, সতর্ক হয়ে কান পাতল। শব্দটা ক্রমেই স্পষ্টতর হচ্ছে। এ যেন রাজা এমন হুটাব সপরিষদ দরবারে প্রবেশ করছেন। নেসার আহমেদ সভয়ে ফিরে তাকালো রাজা এমন হোটাপের মর্মর মূর্তির দিকে। দেখল রাজা এমন হোটাপ নিঃশব্দে হাসছেন। হঠাৎ দারুণ ত্রাসে ছুটতে আরম্ভ করলো নেসার আহমেদ। রাজা এমন হোটাপের শয়ন মন্দির পার হয়ে যেমনি গুহা মুখের উপর উঠতে গেল, অমনি নারী কণ্ঠের উন্মাদ খিলখিল হাসি শোনা গেল। সভয়ে পেছন ফিরে তাকালো নেসার। দেখল নর্তকী জেবাফারা দেয়ালের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছে, খিলখিল করে হাসছে। জেবাফারা? জেবাফারা এখানে কেন? নিজের চোখকে বিশ্বাস করতে পারল না নেসার। জেবাফারাকে সে নিজের হাতে গলা টিপে খুন করেছে। এ কি তবে জেবাফারার প্রেতাত্মা? নেসার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল জেবাফারার দিকে। জেবাফারা হাসতে হাসতে বলল, নেসার আহমেদ, এখন জেবাফারার হাত থেকে তোমাকে কে বাঁচায়? নেসার আহমেদ ভয়ে উত্তেজনায় পিস্তল বের করলো, উন্মাদের মতো গুলি করলো জেবাফারার মূর্তির দিকে। আশ্চর্য, ভোজবাজির মতো সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল। সারা গুহাময় শুধু কাঁপতে লাগলো জেবাফারার ভৌতিক হাসিতে। নেসার আহমেদ গুহা মুখের পাথর ধরল। আবার সেই নিঝুম ঘণ্টাধ্বনি, হাজার হাজার মানুষের পদচারণার শব্দ, ফিসফিস গুঞ্জনের স্বর। শব্দটা ক্রমেই এগিয়ে আসছে। নেসার আহমেদ আর কাল বিলম্ব না করে পালাতে চাইল। পিরামিডের প্রেতাত্মারা যেন ক্ষুধার্ত হয়ে উঠেছে। মৃত রাজা এমন হোটাপের নির্দেশে প্রতিটি পাথর যেন জিঘাংসায় হিংস্র হয়ে উঠেছে। আর দেরি নয়, অনতি বিলম্বে এই স্থান ত্যাগ করতে হবে। হঠাৎ কি একটা প্রচণ্ড আর্তনাদ শোনা গেল। কোনো মানুষের গলায় এই আর্তনাদ সম্ভব নয়। নেসার সভয়ে পেছনে ফিরল। দেখল একটা কফিনের ডালা খুলে গেছে, আর তার মধ্য থেকে বেরিয়ে এসেছে বিপুলকায় এক মমি, কোনো জাদুমন্ত্রের বলে প্রাণ ফিরে পেয়ে। মাটিতে যেন পা গেড়ে গেল নেসারের। এও কি সম্ভব? বিপুলকায় মমিটা এবারে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। মমিটার আপাদমস্তক সাদা কাপড়ের ব্যান্ডেজে জড়ানো, হাত দুটি আক্রমণের ভঙ্গিতে সামনে বাড়ানো। বুকের রক্ত হিম হয়ে গেল নেসারের, ভয়ে কণ্ঠতালু গেল শুকিয়ে। হঠাৎ পাগলের মতো পরপর দুটি গুলি করল সে মমিটা লক্ষ্য করে। কয়েক মুহূর্তে যেন পাথর হয়ে গেল মমিটা। পরে প্রচণ্ড গগনবিদারী চিৎকার করে উঠল। দারুণ ক্রোধে থপ থপ পা ফেলে এগোতে লাগলো নেসারের দিকে। নেসার ততক্ষণে পাথর ধরে ফেলেছে। প্রাণপণ চেষ্টায় সে উপরে উঠে গেল। তারপর সেই সূচিভেদ্য অন্ধকারে ছুটতে লাগলো। এক লাফে পাথর টপকে তার পেছনে পেছনে অন্ধের মতো ছুটল মমিটা। যেন পিরামিডের ক্ষুধার্ত প্রেতাত্মা আজ কিছুতেই নেসারকে ক্ষমা করবে না। কোনো ক্ষমা নেই নেসারের। দিবা নিঃশব্দে দাঁড়িয়েছিল। কুয়াশা থেমে গেছে সুড়ঙ্গ পথে। পিরামিডের সঞ্চিত অর্থ আজ তার আয়ত্তে। অদ্ভুত ক্ষমতাশালী এই কুয়াশা। দিবা আর গগিকে দিয়ে ভয় দেখিয়ে হটিয়ে দিয়েছে নেসার আহমেদকে। আর সেই সুযোগে গগির পিঠে করে সমস্ত গুপ্তধন নতুন আবিষ্কৃত এক সুড়ঙ্গ পথে লঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। নেসারের গুলিতে গগির একটা পা ভয়ানক জখম হয়েছে। দরদর করে রক্ত পড়ছিল জখম থেকে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করে খুঁড়িয়ে খুঁড়িয়ে কুয়াশার সব আদেশ পালন করছে গগি। পিরামিডের অজস্র ধনরত্ন, হীরা, মুক্তা, মাণিক্য
সাত রাজার ধন এখন কুয়াশার হস্তগত। নেসার আহমেদের মুখের গ্রাস অপরূপ উপায়ে কেড়ে নিয়েছে কুয়াশা। আশ্চর্য এই লোকটি, দিবা নিঃশব্দে দাঁড়িয়ে ভাবল। পরনে তার নর্তকী জেবাফারার পোশাক, কিন্তু এই পোশাক তার সত্যিকার পরিচয় বহন করে না। দিবার মনে জেবাফারার কোনো দুর্বলতা নেই। দিবার মনে আছে পিরামিডের রহস্যের চেয়ে রহস্যময় ভালোবাসা। এই ভালোবাসার আবেগ অস্থির হয়ে উঠেছে দিবার মনে। কুয়াশার জন্য অপেক্ষা করছে সে। কাল ভোরেই মিশর ত্যাগ করবে তারা, বাংলাদেশে ফিরে যাবে। বাংলাদেশটা নাকি সুন্দর, কত সুন্দর, কুয়াশার চোখের মতো সুন্দর। কুয়াশা আশ্চর্য লোকটি, দিবা উন্মুখ হয়ে আছে তার একটি ডাকের জন্য, একটু আদরের জন্য, প্রীতিময় স্পর্শের জন্য। কুয়াশা নির্লিপ্ত, কোনো সাধারণ দুর্বলতা তার নেই। সে অপেক্ষা করছে বিপদমুক্ত দিনের জন্য। পিরামিডের অন্ধকার কবরে দাঁড়িয়ে দিবা ভাবল, বিপদমুক্ত দিন কি সত্যি তার জীবনে আসবে? পথশব্দে সে চমকে ফিরে তাকালো। কুয়াশা! দিবা হেসে উঠল, দৌড়ে কাছে গেল, কুয়াশার একটা হাত তুলে নিল নিজের হাতে। আঙ্গুল উঁচিয়ে চুপ করবার ইঙ্গিত করলো দিবাকে কুয়াশা। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, চুপ, কথা বলো না। আমার সব কাজ শেষ, এবার ফিরে যাবার পালা, চলো। কিন্তু গগি? কুয়াশার চারদিকে তাকালো, গগি নেই। বলল, ভয়ানক জখম হয়েছে বেচারা বোধহয়, কোথাও বিশ্রাম নিচ্ছে, চলো এগোই। সতর্ক হয়ে ওরা রাজা আখতানুনের শয়ন মন্দির থেকে বাইরে এলো। দুপাশে সংকীর্ণ খাড়া দেয়াল, দেয়ালের কোণে কোণে খাপ পেতে আছে শত্রু, ম্যানট্র্যাপের ভয়। কুয়াশা সাবধানে টর্চটা ব্যবহার করলো। সপ্তম প্রাচীর পর্যন্ত বিনা বাধাই এলো। ষষ্ঠ প্রাচীরে ঢুকতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো কুয়াশা। চকিতে দিবাকে ঠেলে নিয়ে একপাশে সরে গেল। একটা অট্টহাসি শোনা গেল কাছেই। দেখতে পেয়েছে ওদেরকে নেসার। কুয়াশা অস্থির হয়ে উঠল, প্রতিহিংসার আগুনে তার চোখ জ্বলছিল। সে নিঃশব্দে দিবাকে কাছে টানলো। পর মুহূর্ত যদি আর না আসে, পর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল অন্ধকারে। অন্ধকারে দুটি দুর্ধর্ষ শক্তিশালী মানুষের হিংস্র যুদ্ধ তুমুল হয়ে উঠল। প্রতিদ্বন্দ্বী আর কেউ নয়, নেসার আহমেদ। সে অট্টহাস্য করেছিল, বলছিল, আমার আগেই সন্দেহ হয়েছিল যে এসব ভৌতিক কাজ আর কারো নয়, কুয়াশার। আজ তোকে হাতে পেয়েছি কুয়াশা, তোর বুকের রক্ত শুষে খাবো আমি। আমার হাতে তোর নিস্তার নেই আজ। প্রত্যুত্তরে কুয়াশার হিংস্র গর্জন শোনা গেল। দিবা স্থির, অচল পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। হাঁপাতে হাঁপাতে ফিরে এলো কুয়াশা, তার সারা শরীর রক্তে প্লাবিত। বলল, নেসার পালিয়েছে দিবা, তুমি এই পথে সোজা লঞ্চে চলে যাও, আমি আসছি। হঠাৎ সারা পিরামিড জাদু মন্ত্রের মতো আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, আর সেই আলোয় পালিয়ে বেড়াতে থাকলো গুপ্তধনলোভী নিশাচরের দল। চারদিকে গুলি গোলার আওয়াজ আর ধোঁয়ার ঝাপটা। পাগলের মতো কুয়াশা খুঁজছে নেসারকে। মাথায় খুন চেপে গেছে তার। অলিন্দ দিয়ে ছুটল সে নেছারের পিছু পিছু। হঠাৎ একটা বাঘ ঘুরতেই কুয়াশা দেখতে পেল নেসারের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে গগি। সেও বুঝি খুঁজে ফিরছিল নেসারকে। এক পা করে পিছিয়ে আসছিল নেসার আহমেদ, আর খোঁড়াতে খোঁড়াতে দাঁত মুখ খিচিয়ে এগিয়ে আসছিল সেই ভয়ঙ্কর গরিলা, হিংস্র গর্জন করতে করতে। সারা অঙ্গে তার ব্যান্ডেজ জড়ানো মমির ছদ্মবেশ। বাঁ পায়ের উরুর কাছে ব্যান্ডেজ, লাল হয়ে ভিজে আছে রক্ত, বীভৎস দেখাচ্ছিল ওকে। হঠাৎ শোল্ডার হোলস্টার থেকে টান দিয়ে পিস্তলটা বের করলো নেসার। উদ্যত ছুরি হাতে পিছন থেকে ছুটে এলো কুয়াশা, কিন্তু ততক্ষণে দুটো গুলি বেরিয়ে গেছে পিস্তল থেকে। পিস্তল দেখেই লাফিয়ে উঠেছিল গগি। প্রথম গুলিটা লাগলো না তার গায়ে, কিন্তু
দ্বিতীয়টা লাগলো গিয়ে ডান পায়ের ঠিক হাঁটুর নিচে। হুমড়ি খেয়ে পড়ে গেল গগি মাটিতে। সাথে সাথেই হুমড়ি খেয়ে তার পাশে পড়ল নেসার আহমেদ। পিঠের উপর তার অমল বিঁধে আছে কুয়াশার হাতের ছুরিটা। প্রাণটা তখনও বেরোয়নি। আহ! এক অপার্থিব চিৎকার বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। হাতের কাছে পেয়ে ক্রোধমত্ত গগি নেসারের হা করা মুখের দুই হাত ধরে টেনে ছিঁড়ে ফেলে দিল। গল গল করে বেরিয়ে এলো তাজা রক্ত। নেসারের সেই চেহারার দিকে আর তাকাতে পারল না কুয়াশা। শিউরে উঠে দৃষ্টি ফেরালো সে অন্যদিকে। কাম গগি! কুয়াশা ডেকেই পিছন ফিরল। এখন পালাতে হবে এখান থেকে। একদল লোক দ্রুত এগিয়ে আসছে। তাদের কথাবার্তা শব্দ ক্রমেই স্পষ্টতর হচ্ছে। কুয়াশা চিনল সিমসনের গলা। নিশ্চয়ই সশস্ত্র বাহিনী আছে সঙ্গে। আর দেরি নয়। আরে, এ কি গগি, আবার পড়ে গেল কেন? কুয়াশার আদেশ পাওয়া মাত্রই অভ্যাসবশে এক ঝটকায় উঠে দাঁড়িয়েছিল গগি। কিন্তু দুই পা এগিয়েই হাঁটু ভাঁজ হয়ে সামনের দিকে পড়ে গেল সে। আর চলতে পারছে না। বিস্মিত কুয়াশা দেখল দুই পায়েই মারাত্মকভাবে জখম হয়েছে গগি। সম্পূর্ণভাবে চল শক্তি হারিয়েছে সে। কিন্তু সময় নেই। আর তো অপেক্ষা করা চলে না। আর 15 সেকেন্ড অপেক্ষা করলেই ধরা পড়ে যাবে সিমসনের হাতে। পালাতে হবে এখান থেকে এই মুহূর্তে। উপায় নেই। গগিকে পিছনে ফেলেই যেতে হবে। মনটাকে শক্ত করে ঘুরে দাঁড়ালো কুয়াশা। তারপর এগিয়ে গেল তার একমাত্র বিশ্বস্ত এবং প্রিয় সাথীকে পিছনে ফেলে। জীবনে একটিবারও যে ধোঁকা দেয়নি, কখনো এমন বন্ধুকে এই অসহায় অবস্থায় ফেলে পালাতে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল কুয়াশার। কয়েক পা এগিয়ে থামলো কুয়াশা। আবার পিছন ফিরে চাইল। দেখল গগীর চোখে করুণ মিনতি। আমাকে বাঁচাও প্রভু, আমাকে ফেলে চলে যেও না। কি যেন ভাবলো কুয়াশা। তারপর ফিরে এলো গগীর কাছে। আনন্দে ও কৃতজ্ঞতায় জলজল করে উঠল গগীর ছোট ছোট চোখ দুটো। একান্ত বিশ্বাসে, পরম নির্ভরতায় তার গলা দিয়ে খুশির অভিব্যক্তি বেরিয়ে এলো ঘর ঘর। মাটি থেকে নেসারের পিস্তলটা তুলে নিল কুয়াশা। তারপর নিষ্ঠুরভাবে পরপর দুবার গুলি করল সে গগীর হৃৎপিণ্ড লক্ষ্য করে। সিমসনের হাতে মরার চেয়ে এই ভালো। চমকে উঠল গগি। অবাক হয়ে গেল সে। কোনো শব্দ বেরোলো না তার মুখ দিয়ে। স্তব্ধ বিস্ময়ে কুয়াশার চোখে চোখে তাকিয়ে রইল। এই অসম্ভব ব্যাপার সে বিশ্বাস করবে কি করে? চলে গেল কুয়াশা। পিছনে আহত মুমূর্ষ গগি বোবা দৃষ্টি মেলে তাকিয়ে রইল প্রভুর যাত্রা পথের দিকে। শুনছিলেন পিরামিডের গুপ্তধন দ্বিতীয় খণ্ড এর শেষ পর্ব। একটা অভিযান শেষ হলো, রহস্যের পর্দা উঠে গেল, আর আপনি ছিলেন পুরোটা জুড়ে আমাদের সঙ্গে। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও দারুণ সব কাহিনী। এই ছিল আজকের জন্য। সাকিব স্টোরি লাউঞ্জের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে। ভালো থাকুন, গল্পে থাকুন।